আজ আমরা জানি যে 21শে অক্টোবর এটা একটা বিশেষ দিন, কারণ দুর্গা পুজো হচ্ছে। কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে এটা আরেকটা বড় দিন। কেননা 21শে অক্টোবর 1943 সাল আজাহাদিন সরকার গঠন হয়েছিল ভারতের বাইরে, এবং এটি ছিল ভারতের প্রথম অস্থায়ী জাতীয় সরকার, যার সর্বাধিনায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তো আজ আমি বিভাস হিস্ট্রি বাই লেন থেকে আমি এসেছি প্রাক্তন অধ্যাপক শ্রী রথীন চক্রবর্তীর কাছে। তিনি একজন ইতিহাসবিদ এবং প্রজ্ঞাবান মানুষও। তার কাছ থেকে এই আজাদিন সরকার এবং নেতাজির স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্বন্ধে কিছু কথা জেনে নিতে। আসুন আমরা জানি ইতিহাস সম্বন্ধে এবং স্বাধীনতা সংগ্রামের প্রকৃত সত্যটা সম্বন্ধে। নেতাজি সুভাষচন্দ্র বোস তার দুটো অধ্যায় বলেই আমি বলে থাকি। চন্দ্র বোসকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস বললেও তার নেতাজি হওয়ার আগেই স্বাধীনতা যুদ্ধর জীবন শুরু হয়ে গিয়েছিল, যখন তিনি সুভাষচন্দ্র বোস ছিল। 1920 সালে তিনি যখন আইসিএস পাশ করার পরেও আইসিএস এর পদ না নিয়ে চলে এলেন ভারতে 21 সালের অসহযোগ আন্দোলনে যোগদান করতে। সেই দিনই তিনি তার জীবনের লক্ষ্য ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি যদি দেশ স্বাধীন করতে না পারেন তাহলে তার জীবনটা অর্থহীন। এবং সেইখান থেকেই তার শুরু হয়ে যায় ভারতের জাতীয় কংগ্রেসের সঙ্গে একসঙ্গে উঠে স্বাধীনতা আন্দোলনেতে ঝাঁপানো। তখন ভারতে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে এসে গেছেন গান্ধীজি, কিন্তু তা সত্ত্বেও বাংলাতে আরেকজন বড় নেতাও ছিলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন, এবং তার সঙ্গেই এক হয়ে সুভাষচন্দ্র নেমেছিলেন স্বাধীনতার যুদ্ধে। প্রথম কোনো সামরিক ভূমিকা তার ছিল না, কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে এমন কিছু ছিল যে তাকে ইংরেজ গভর্নমেন্ট প্রথম থেকেই সব থেকে বেশি সন্দেহ করতে আরম্ভ করেছিল, এবং যার জন্যে তাকে বারবার তারা কারারুদ্ধ করেছে। 21 সালে করেছে, তারপরে 23 সালে করেছে, তারপর থেকে ক্রমাগত করে গেছে 40 সাল পর্যন্ত। মোট 9 বার তাকে কারারুদ্ধ করেছে, এবং তার মধ্যে মান্দালয় জেলের মতো অতি কষ্টকর একটা জেল জীবন তাকে কাটাতে হয়েছে। এবং যখন সুভাষচন্দ্র চিকিৎসার জন্যে শেষ পর্যন্ত তাকে তার নিজের খরচায় বিলেতে যেতে দিল 1933 সালে, তখন ব্রিটেনের কাগজ ডেলি হেরাল্ডে লিখেছিল যে কংগ্রেসের গান্ধীর আন্দোলনের পেছনের যে প্রধান মস্তিষ্ক সেই সুভাষচন্দ্র আজ লন্ডনে এসে পৌঁছেছেন। অর্থাৎ কংগ্রেসকে এবং ব্রিটিশ জানত যে এর সব থেকে বড় মস্তিষ্ক হচ্ছে সুভাষচন্দ্র। কিন্তু সুভাষচন্দ্রের যে পথটা ছিল সেই পথটা কংগ্রেস নেতৃত্ব নিতে পারল না, কারণ কংগ্রেস নেতৃত্ব নির্ভরশীল হয়ে পড়েছিল ভারতীয় রাইজিং ক্যাপিটালিস্ট ক্লাসের। তারা প্রথম যুগেতে যখন ছিল তখন ছিল জমিদারদের টাকার ওপর নির্ভরশীল। পরবর্তীকালে 1920 পর থেকে আস্তে আস্তে তারা ভারতীয় নতুন শিল্পপতি সমাজের অর্থ সরবরাহের উপর নির্ভরশীল। সুতরাং সেই কংগ্রেস সুভাষচন্দ্রের যে যুদ্ধ করে স্বাধীনতা নেওয়া তাকে ঠিক অনুমোদন করতে পারত না। গান্ধীজির পথ যেটা ছিল সেই জন্যে অহিংস, সেটা আসলে তার নিজস্ব একটা মত হতে পারে,
কিন্তু মূলত ছিল যে কোনো রকম যুদ্ধের মধ্যে না গিয়ে স্বাধীনতার আদায় করা। অথচ ভারত তখন জেনে গেছে, ভারতের স্বাধীনতা সংগ্রামীরা, যে আয়ারল্যান্ডের ডি ভ্যালেরা এইরকম লড়াইয়ের মধ্যে দিয়েই আয়ারল্যান্ডের স্বাধীনতা বার করে নিয়েছে। সুতরাং সুভাষের প্রতি বেশিরভাগ স্বাধীনতা সংগ্রামীর আস্থা ছিল। তার প্রমাণ পাওয়া গেল 1939 সালে ত্রিপুরী কংগ্রেসে। 1938 হরিপুরা কংগ্রেসেতে গান্ধীজি সুভাষকে এনেছিলেন সভাপতি করে। উদ্দেশ্য ছিল যে সুভাষ যাতে তার অনুগত হয়ে যায়, যেরকম অনুগত হয়ে গিয়েছিলেন অনেক বড় বড় বিপ্লবী কথা বলা জওহরলাল নেহেরু। কিন্তু সুভাষকে তিনি 1 বছরে পরীক্ষা করে যখন দেখলেন সুভাষ তার পথ এবং নীতি থেকে এতটুকু সরতে রাজি নয়, সুভাষকে তখন তিনি ত্রিপুরী কংগ্রেসে বাধা দিলেন সভাপতি হওয়ার জন্য। প্রত্যক্ষভাবে সুভাষের বিরুদ্ধে তিনি প্রার্থী দাঁড় করিয়ে দিলেন এবং সুভাষ তা সত্ত্বেও জয়লাভ করার পর গান্ধীজি আর মনের রাগ চেপে রাখতে পারলেন না। তিনি বলে বসলেন, সুভাষের পট্টভীর পরাজয় হচ্ছে আমার পরাজয়। এবং তারপর ওয়ার্কিং কমিটির সব সদস্যকে তিনি পদত্যাগ করতে নির্দেশ দিলেন। সুভাষচন্দ্র তখনও বললেন যে আপনি আপনার মনোনীত প্রার্থী দিন, তাদের ওয়ার্কিং কমিটিতে নেব। তিনি দিলেন না। শেষ পর্যন্ত সুভাষচন্দ্র বাধ্য হয়ে পদত্যাগ করেছিলেন। তারপর এই গান্ধীজি তাকে এক্সপেল করে দিলেন কংগ্রেস থেকে। দীনবন্ধু অ্যান্ড্রুজকে রবীন্দ্রনাথ পাঠিয়েছিলেন গান্ধীজির কাছে 1940 সালে, যে সুভাষের ওপর থেকে এই নির্দেশ প্রত্যাহার করা হোক। দীনবন্ধু অ্যান্ড্রুজকে গান্ধীজি জানিয়েছিলেন, সুভাষ ইজ বিহেভিং লাইক এ স্পয়েলড চাইল্ড অফ দি ফ্যামিলি, হি শুড বি টট এ লেসন। তার সঙ্গে একমত হলেন না। সুভাষচন্দ্র শেষ পর্যন্ত কলকাতাতে কারারুদ্ধ হলেন, গৃহে অন্তরীণ হলেন তিনি। তাকে জেলে তোলা হয়নি, কিন্তু বাড়িতে আটকে রাখা হলো। তার গতিবিধিকে একদম ব্রিটিশ পুলিশ নিয়ন্ত্রিত করে দিবে। তো সুভাষচন্দ্র তারপরে পরিষ্কার জানিয়েছিলেন যে এই জন্যেই কি আমার জীবন। এবং সেখানে তিনি গোপনে ব্রিটিশের ধুরন্ধর ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন 1941 17 জানুয়ারি। এবং তখন তার যে লক্ষ্য হয়েছিল সেটার উদ্দেশ্য সাধন করতে গিয়ে ইংল্যান্ডের বিরোধী যে শক্তি তার সাহায্য নিতে গিয়েছিলেন। এবং সেখানে তিনি প্রথম অবস্থায় রাশিয়াতেই পৌঁছেছিলেন, কিন্তু রাজনৈতিক কারণে, তখনকার বিশ্ব রাজনীতির কারণে রাশিয়াকে যেহেতু চলে যেতে হয়েছিল, ইংল্যান্ড ফ্রান্সের যে শক্তি অ্যালাইড পাওয়ার তার পক্ষে জার্মানির বিরুদ্ধে, ফলে স্বাধীনতা যুদ্ধটা করবার জন্যে সুভাষকে জার্মানিতে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল। এবং সেখানেই তিনি যখন ওই ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে জার্মানির হাতে বন্দী হওয়া সৈন্যদের নিয়ে গড়ে তুলেছিলেন একটি সৈন্যবাহিনী, সেইখানেতেই তিনি প্রথম নেতাজি আখ্যা পেয়ে গিয়েছিলেন। এবং সেখানকার যে সমস্ত কাহিনী আমরা জানি তাতে দেখেছি যে প্রকৃত সাম্প্রদায়িক ঐক্য মুখে না বলে কাজে করে দেখিয়েছিলেন তিনি। সেখানে সৈন্যবাহিনীর মধ্যে খাদ্য গ্রহণ করবার জন্যে মুসলমানদের একটা লাইন আর হিন্দু শিখদের একটা লাইন যে ছিল, তিনি অত্যন্ত সুদক্ষ কৌশলেতে তাকে এক লাইনে রূপান্তরিত করে দিয়েছিলেন। হালাল করা মাংস আর ঝাটকা মাংস তিনি মিশিয়ে দিয়ে বলেছিলেন,
আলাদা করে দেখো তো, পারেনি। বলে তাহলে কেন তোমরা বিভেদ করো? হিন্দু মুসলমান, তারপর তার যে বাহিনীতে ছিল সেখানে সবাই এক হয়ে গিয়েছিল। সেই সুভাষচন্দ্র শেষ পর্যন্ত যখন দেখলেন জার্মানি থেকে উত্তুঙ্গ পাহাড়, তুর্কিস্তান, ককেশাস পেরিয়ে ভারত অভিযান করা কঠিন, তখন তিনি জাপানের সঙ্গে যে যুদ্ধ শুরু হয়েছিল ইংরেজদের, সেইখানে জাপানের সহায়তা নেওয়ার জন্যে চলে গিয়েছিলেন। এবং সেই যাত্রা বিশ্বের ইতিহাসের ওই রকম একটা সাহসিক অভিযান আর কোনো দেশপ্রেমিক কোনোদিন করেছেন বলে তো জানা যায় না। কিয়েল বন্দর থেকে রওনা হয়ে পুরো আটলান্টিক আফ্রিকার কোস্ট দিয়ে গিয়েছিল, যে আফ্রিকার ধারে সমস্তটাই রয়েছে মার্কিন এবং ব্রিটিশ নেভির অধিকার। যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারত, তবু তিনি সেখান দিয়ে গিয়েছিলেন, টোকিওতে পৌঁছেছিলেন এবং তার আগেই সেখানে ভারতের স্বাধীনতা আন্দোলনের যে বীজ বপন করে রেখেছিলেন রাসবিহারী বসু, সেই রাসবিহারী বসু এবং প্রীতম সিং, তারা তাকে সঙ্গে সঙ্গে নেতৃত্বে বরণ করে নিয়েছিলেন। এবং সেখানেই ওই আইএনএ বাহিনী তৈরি হয়েছিল এবং সেই বাহিনী নিয়ে তিনি যুদ্ধাভিযান করেছিলেন, ভারতের দিকে এসেছিলেন। কিন্তু যে সহযোগিতাটা তিনি ভেবেছিলেন ভারত থেকে পাওয়া যাবে, ভারতের দেশবাসী তারা সঙ্গে সঙ্গে বিদ্রোহ করে উঠবে, সেই সহযোগিতা তিনি ভারতীয় নেতৃত্বের কাছ থেকে পেলেন না। না কংগ্রেস করল, না তখনকার দিনের বামপন্থী নেতৃত্ব করল। আর যারা নেতাজির সহযোগী ছিল তাদের কিন্তু কায়দা করে 42-এর আন্দোলনে নামিয়ে দিয়ে গান্ধীজি সবাইকে হয় দেশ ছাড়া নয় পুলিশের মধ্যে ঢুকিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়েছিলেন। আর তাছাড়া ব্রিটিশ সব থেকে বড় ক্ষতি করে দিয়েছিল সেটা হচ্ছে বাংলাকে একদম খাদ্যশূন্য করে দিয়েছিল, যাতে সুভাষের বাহিনী এসে এখানে কোনো রকম জনসমর্থন না পায়, কোনো রসদ না পায়। আমরা পরবর্তীকালে জেনেছি 2006-তে ইংল্যান্ডেতে একটা আর্মিতে, ইন্ডিয়ানদের সৈন্যবাহিনীতে একটা সমীক্ষা করা হয়েছিল। বলা হয়েছিল ইংল্যান্ডের সব থেকে কঠিনতম যুদ্ধ কোনটা ছিল। তাতে ইংল্যান্ডের গভর্নমেন্টের রিপোর্ট হচ্ছে কোহিমা ব্যাটল অফ 1944 was the toughest battle that the British Army had ever fought. কাজে এর থেকে বোঝা যায় যে কোহিমার যুদ্ধকে লড়াই করতে গিয়ে ব্রিটেনকে কি পরিমাণ কষ্ট স্বীকার করতে হয়েছিল। এবং ব্যাটল অফ স্ট্যালিনগ্রাড বলা হয় না, এটাকে ব্যাটল অফ স্ট্যালিনগ্রাডের থেকে অন্য একটা দিক ধরা হয়, কারণ স্ট্যালিনগ্রাডে ছিল একজন বিদেশি আক্রমণকারীকে প্রতিহত করবার লড়াই, আর এটা ছিল বিদেশি জবরদখলকারীকে বিতাড়িত করবার লড়াই, মুক্তিযুদ্ধ। কাজেই ওটাও এক ধরনের মুক্তিযুদ্ধ, কিন্তু আক্রমণকারীকে ঠেকানোর যুদ্ধ ছিল ওটা। আর এটা হচ্ছে একজন পরাশ্ব অপহরণকারী শক্তিকে বিতাড়িত করা। এবং ওই যুদ্ধেতে কাজেই পরবর্তীকালে খবর পাওয়া যায় ব্রিটিশ সোলজার নয়, এমনকি ভারতীয়দেরও সঙ্গে বিশেষ নেয়নি ইংরেজ, চীনা সৈন্য এবং আমেরিকান সৈন্য দিয়ে সুভাষচন্দ্রের বিরুদ্ধে লড়াই করিয়েছিল। আর সেই সময় যে কোনো কারণেই হোক আন্তর্জাতিক ইয়েতে আমেরিকার হাতে চলে এসেছিল আণবিক বোমার একটা দখল। জাপানের আত্মসমর্পণে বাধ্য করে দিল আমেরিকা বোমা ফেলে, এবং সুভাষচন্দ্র তার ফলে যে পেছন থেকে যে রসদ পেতেন, যে সহায়তা পেতে পারতেন, যেটা জাপান তাকে দেবে বলেছিল,
সেটার থেকে বঞ্চিত হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত তাকে পশ্চাদপসরণ করতে হয়েছিল। কিন্তু একটা জিনিস আমরা সে সময় লক্ষ্য করি যে ভারতবর্ষে সেই সুভাষের অভিযানকে কেন অভিনন্দিত করা হয়নি তখন, কেন ভারতবাসীকে ঝাঁপিয়ে পড়তে বলা হয়নি। সেখানে স্বাধীনতা আন্দোলনে সব সময় চিত্রিত করা হয়েছে যে জাপান আসছে। আসলে আইএনএ যে এসে পৌঁছেছিল সেটা ব্রিটিশ গভর্নমেন্ট জানতো। তারা জানতো যে মণিপুর, নাগাল্যান্ডের কোহিমাতে নেতাজি নিজে পর্যন্ত চলে এসেছিলেন। নেহেরু বা গান্ধী কি জানতেন এরা ভারতীয় নেতারা? খুব সম্ভবত তারা জানতেন, কারণ গান্ধীজি নিজেই বলেছিলেন যে সুভাষ শুড বি রেজিস্টার্ড as he is coming as the head of Japanese army. আর জওহরলাল তো বলেইছিলেন প্রথমে যে if Subhash comes, I shall face him with my open sword. তাদের কাছে দেশের থেকে ইংরেজদের স্বার্থ প্রদান হয়ে গেছিল। ইংরেজ স্বার্থ হোক। আর একটা জিনিস হয়েছিল যেটা গান্ধীজির মধ্যে হয়েছিল, যেটা পরে প্রমাণিত হয়েছে, দেখা গেছে গান্ধীজির মধ্যে একটা দ্বৈত চরিত্র ছিল। সবটাই সুভাষ বিরোধী ছিল না, আবার তিনি কখনো কখনো সুভাষের প্রতি অত্যন্ত বেশি ভালোবাসায় হয়েছিলেন। কিন্তু এই দ্বৈত চরিত্রের কথাটা পরে একজনের ডায়েরি থেকে পাওয়া যায়। এটা কি পরে হয়েছে, মানে অ্যাকচুয়ালি যখন ক্ষমতা নেহেরু পেয়ে গেল তারপর ভুল ভেজ দেবে? হ্যাঁ, যখন এটা একটা পাওয়া যায়, যেমন যে অনিল চন্দ্র, তিনি একবার দণ্ডকারণ্যে তখন মন্ত্রী হিসেবে এসে গল্প করেছিলেন। নারায়ণ সান্যাল ছিলেন দণ্ডকারণ্যের ইঞ্জিনিয়ারিং, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। সেখানে সভায় কথা বলছিলেন। সেখানে বলেছিলেন যে গান্ধীজি কাছে যখন নেহেরু, প্যাটেল এবং আজাদ গিয়ে বলেছিল যে পার্টিশন মেনে নিতে হবে, তখন গান্ধীজি আক্ষেপ করে বলেছিলেন, হ্যাঁ তোমরা এই কথা তো বলতে পারো, কারণ না আমার ছেলেটি আমার কাছে নেই, মেরা বেটা মেরা পাস নেই হয়। তখন তারা জিজ্ঞেস করেছিল বেটা কি? তখন আবার গান্ধীজি বলেছিলেন, जो हम पर अभिमान करके भारत छोड़कर बाहर चला गया, सुना कि बर्तानिया का साथ लड़ते हुए उन्होंने शहीद बन चुका। এই কথা বলেছিলেন তিনি। কাজেই এই যে দোলাচলের ব্যাপারটা গান্ধীজির মধ্যে, এটার পরে করবোরেটেড হয়েছে। একজন লেফ সাইমন বলে স্কলার জেরুজালেম ইউনিভার্সিটি থেকে কিছু ডকুমেন্টস পেয়েছিলেন, হিব্রু ইউনিভার্সিটি। সেখানে গান্ধীজির জোহান্সবার্গ জীবনের বন্ধু হারমান কালেনবার্গ বলে এক ভদ্রলোক, তিনি ডায়েরি লিখেছিলেন। তিনি সেখানে গান্ধীজির খুব পারিবারিক বন্ধু ছিলেন। তিনি লিখেছিলেন, দেয়ার আর টু গান্ধীজ ইন ওয়ান পার্সন। এবং ওর সঙ্গে খুবই পত্রালাপ গান্ধীজির হতো। এবং সেখানে বোঝা যায় যে গান্ধীজির মধ্যে এইরকম একটা দোলাচল ছিল। যাই হোক, শেষ মুহূর্তে গান্ধীজি কিন্তু সুভাষের সঙ্গে একটা বিশ্বাসঘাতকতার আচরণই করেছিলেন। সুভাষ কিন্তু সেটা মনে রাখেননি। সুভাষ যখন টের পেয়েছিলেন যে ভারত পার্টিশন করে এরা ক্ষমতা নিতে যাচ্ছে, তখন তিনি গান্ধীজির কাছে অ্যাপিল করেছিলেন, ফাদার অফ দ্য নেশন বলেছিলেন আপনি ঠেকান দেশভাগ। গান্ধীজি ঠেকাননি, পরে কপাল চাপড়েছেন এবং তার মূল্যতেই তাকে দিতে হয়েছিল। তারপরেই বোধহয় ওনার উপলব্ধিটা হয়েছিল সুভাষ বসুর সম্বন্ধে। পরে গান্ধীজি বাস্তবিক পক্ষে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই প্রায়শ্চিত্ত করবার জন্য উনি লাহোরে গিয়ে বাস করবেন। 7ই ফেব্রুয়ারি 1948 তার দিন ধার্য করা ছিল। হঠাৎ তিনি জানান 31শে জানুয়ারি তিনি করাচি যাবেন। তাতেই খুব সম্ভবত ব্রিটিশ এবং তখনও তো মাউন্ট ব্যাটেন এখানে আছেন এবং ভারতের জাতীয় নেতৃত্বের একটা দল, তাদের নাম করতে চাই না,
তারা আতঙ্কিত হয়ে উঠেছিল যে গান্ধী গিয়ে হয়তো জিন্নার কাছে বলতে পারেন যে জিন্না তুমি চলে এসো, প্রধানমন্ত্রী হয়ে যাও এবং দেশ ভাগ বন্ধ করে দাও। এই জন্য 30শে জানুয়ারি গান্ধীজিকে শেষ করে দেওয়া হলো, যাতে 31শে তিনি যেতে না পারেন সেখানে। এটা বোঝা যায় পরিষ্কার, তারা অনেক রিভলভার নিয়ে নাথুরাম গডসে আর গোপাল গডসে ব্রিটিশ সিকিউরিটি এড়িয়ে কি করে ঢুকে পড়েছিল সেই প্রার্থনা সভায়। এটার মধ্যে একটা আলাদা দিক আছে। ঠিক আছে, সেটা একটা আলাদা বিষয়। যাই হোক, আমরা যেটা দেখতে পেয়েছি যে সুভাষ বসু যখন শেষ পর্যন্ত সিঙ্গাপুরের থেকে সাইগনে চলে গেলেন এবং সাইগন থেকে তিনি রণাঙ্গন ছেড়ে চলে যাওয়া, তিনি তার সৈন্যবাহিনীকে এবং সবাইকে বলেছিলেন যে ভয় পেও না, আশা হারিও না, যুদ্ধে এরকম সাময়িক সাফল্য পশ্চাৎ অপসারণের ঘটনা ঘটে, আবার আমরা সফল হব। তারপরের যে ঘটনা তার তো আমরা জানি, তিনি 17ই আগস্ট সাইগন থেকে প্লেনে রওনা দিয়েছিলেন টোকিওর উদ্দেশ্যে। 18ই আগস্ট তাইওকুতে তার প্লেন ক্র্যাশ হয়েছিল বলে কথা হয়, এবং সেই প্লেন ক্র্যাশে তিনি মারা যান আর তার পাশের সিটে থাকা হাবিবুর রহমান অক্ষত হয়ে থাকেন। আসলে সুভাষচন্দ্র যে ওই তাইওকু এয়ারপোর্টে নেমে অন্য প্লেন ধরে চলে গিয়েছিলেন দাইরেনে, রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের দিকে, সেই কথাটাকে যাতে জানতে না পারে মিত্রবাহিনী, সেটার জন্যই ওটা তার একটা বড় কৌশল ছিল। এবং এ কথা ডগলাস ম্যাকার্থারও তার আত্মজীবনীতে স্বীকার করেছিলেন যে এটা মাস্টার ক্যামোফ্লেজারের একটা এরকম ক্যামোফ্লেজিং, এটা ছদ্মবেশে পালানো। এবং পরে কর্নেল হাবিবুর রহমান তিনি এসে এখানে বিবৃতি দিয়েছিলেন ভারতে যে হ্যাঁ প্লেন ক্র্যাশ হয়েছিল, কিন্তু পরে তিনি পাকিস্তানের নাগরিক হয়ে গিয়ে সেখানে তিনি বিবৃতি দিয়েছিলেন এবং সেখানকার মিলিটারি গেজেটেও প্রকাশিত হয়েছিল, কাগজেও প্রকাশিত হয়েছিল যে ওই দিন ওখানে কোনো প্লেন ক্র্যাশই হয়নি। কাজেই সুভাষচন্দ্র তারপরেও চেষ্টা করেছিলেন যে রাশিয়ার ভেতরে গিয়ে সোভিয়েত ইউনিয়ন থেকে সেটা করা যায় কিনা। তারপরে ইতিহাসটা নানা রকম বিতর্কিত আছে, সেই ইতিহাস প্রসঙ্গ আমি যেতে চাইছি না এখন। সেখানে ভূমিকাতে সবথেকে বেশি কিন্তু অপরাধী আবার হয়ে যান নেহেরু এবং গান্ধী, কারণ গান্ধীজি সুভাষ বসুকে যে জানতে পেরেছিলেন যে সুভাষ বসু মারা যায়নি তার প্রমাণ আছে। গান্ধীজির সেক্রেটারি খুরশেদ নওরোজি তিনি লুই ফিশারকে একটা চিঠি লিখেছিলেন 1945 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ তাইওকু ক্র্যাশের কয়েক মাস পর, 18ই আগস্ট তাইওকু ক্র্যাশ হয়েছে। আর ডিসেম্বরে চিঠি লিখেছিলেন। সেই চিঠি লুই ফিশারের ডকুমেন্টসে ছিল আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটির আর্কাইভে। কয়েক বছর 1990 সালে সেটা প্রকাশিত হয়েছিল খানিকটা। তাতে দেখা গিয়েছিল খুরশেদ নওরোজি লুই ফিশারকে লিখছেন, খুরশেদ নওরোজি গান্ধীজির প্রাইভেট সেক্রেটারি, তিনি লিখছেন যে যদি বোস এখন ভারতে ফিরে আসে তাহলে ব্রিটিশ তো দূরের কথা, গান্ধীজিও দেশবাসীকে ঠেকাতে পারবে না, সমস্ত ক্ষমতা চলে যাবে সুভাষের হাতে। কাজেই গান্ধীজি জানতেন যে সুভাষ আত্মগোপন করে কোথাও আছে এবং তাকে ঠেকানোর জন্য চেষ্টা, সেটা তারপরে পণ্ডিত নেহেরু করেছিলেন প্রধানমন্ত্রী। মানে ইংরেজদের ঠেকানোর চেষ্টা করেনি, যে সব থেকে বেশি দেশপ্রেমিক তাকে আটকানোর চেষ্টা করেছিল। যে তিনি যে সোভিয়েত ইউনিয়নের মধ্যে গোপনে আছেন সে কথা নেহেরু জানতে পেরেছিলেন এবং সেখানে
নেহেরুর নিজের বোন অ্যাম্বাসাডার হিসেবে বিজয়লক্ষ্মী পণ্ডিত একবার ফিরে এসে বলেছিলেন যে ভারতবাসীর জন্য আমি এক চমৎকার খবর এনেছি। বলার পরই তিনি কণ্ঠরোধ করে দেন, তাকে আর কিছু বলতে দেওয়া হয়নি। তারপরে আন্তর্জাতিক রাজনীতির চাপে সুভাষ বোসকে হয়তো সোভিয়েত ইউনিয়ন থেকে সরে আসতে হয়েছিল, কিন্তু তার শেষটা যে কী হয়েছে এখনো পর্যন্ত তা নিরূপিত হয়নি। কিন্তু আমরা যেটা দেখেছি যে সুভাষ বসুকে যে ভারতে সৈন্যবাহিনী থেকে আরম্ভ করে অন্য কোথাও তার যদি মর্যাদা না হয় তার নির্দেশ পরিষ্কার দিয়েছে। একটা সার্কুলার বেরিয়েছিল PL খান্ডুরি বলে মিলিটারি অফিসার থেকে, 1949 সালে এটা দিয়েছিল সরকার, ভারত সরকার। তাতে বলা হয়েছিল, বোম্বের যে ইনস্ট্রাকশনটা গেছে সেই ডকুমেন্টটায়, তাতে বলা হয়েছে যে কোনো সুভাষ বোসের ছবি, সেটা সিভিল ড্রেসেই হোক কিংবা মিলিটারি পোশাকেরই হোক, আর্মি ব্যারাকের কোথাও রাখা চলবে না, এই নির্দেশ দেওয়া হয়েছিল 1950 সালে। তার রেকর্ড আছে। কাজেই সুভাষ বোসের ইনফ্লুয়েন্সকে বিদূরিত করবার জন্য প্রাণপণ চেষ্টা করা হয়েছে, এবং মূলত যে কারণে এটা হচ্ছে আমার বোঝা যায়, আমি বুঝি এটা সঙ্গে একটু পুঁজিবাদের ব্যাপারটা জড়িত আছে। সুভাষচন্দ্র বোসের দৃষ্টিভঙ্গিতে ছিল যে ভারতে যা কিছু ব্রিটিশ লগ্নি, সে সমস্ত লগ্নিটাই হচ্ছে ভারতের টাকা। ভারত থেকে বছরের পর বছর ধরে লুট করা টাকা ইংল্যান্ডের ধনিক শ্রেণী পুষ্ট হয়েছে, শিল্পপতিরা সমৃদ্ধ হয়েছে, সেই টাকাই ভারতে লগ্নি করা আছে। স্বাধীনতার পরেতে তার একটা পয়সাও ফেরত দেওয়া হবে না। অথচ গান্ধীজি এবং গান্ধীজির পেছনে যারা সহায়তা দিতেন সেই ভারতের শিল্পপতি শ্রেণী, GD বিড়লা, যমুনালাল বাজাজ, এই প্রমুখ একাধিকেরা, তারা প্রত্যাশা করে বসেছিলেন যে ব্রিটিশ যদি একদিন চলে যায় তাহলে ওই পুঁজি তারা সহজে কম দামে কিনে নিতে পারবেন ওই লগ্নিটা। সুতরাং সেই জন্যেই তারা সুভাষের থেকে গান্ধীজির পন্থাকে বেশি পছন্দ করত, যে এই সুভাষের পন্থা হলে ব্রিটিশ পুঁজিটা স্বাধীনতার পর সবটাই চলে আসবে ভারতের রাষ্ট্রীয় তহবিলে। কিন্তু গান্ধীজির পথে যদি এই আপোষের স্বাধীনতা হয়, ক্ষমতা হস্তান্তর হয়, তাহলে ব্রিটিশ পুঁজিটা কালক্রমে ধীরে ধীরে চলে আসবে ভারতীয় শিল্পপতি শ্রেণীর হাতে। সুতরাং তারা প্রত্যেকে গান্ধীজিকেই মদত দিয়েছে, কংগ্রেসকেই মদত দিয়েছে যে আপোষের স্বাধীনতা নাও। আর সে আপোষের স্বাধীনতা দিতে গিয়েই আমাদের দিতে হয়েছে বিশাল মূল্য, দেশটাকে ভাগ করে দিতে হয়েছে। এই দেশ ভাগটা আসলে স্বাধীনতার আপোষের স্বাধীনতা নেওয়ারই পরিণতি। যদি সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীনতা নেওয়া হতো তাহলে এই দেশ ভাগ হতো না, আর এই দেশ ভাগ না হলে পরবর্তী যুগে এই সমস্যা হতো না। আর একটা কথা আমি এই প্রসঙ্গে বলি, কিন্তু সব যুদ্ধ নয়, যে যুদ্ধ মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধকে আমরা সবসময় ওয়েলকাম করব। তা না হলে করলুম কী করে 71-এ বাংলাদেশে যে পূর্ব পাকিস্তানের মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ হলে গৌরবময় যুদ্ধ। কিন্তু একটা সাম্রাজ্যবাদী দেশ আর একটা সাম্রাজ্যবাদী দেশকে দখল করতে গিয়ে যে যুদ্ধ করে, সেই যুদ্ধের বিরোধিতা করে। কাজে যুদ্ধ স্বাধীনতার হলে তার মধ্যে দিয়ে একটা জাতির মেরুদণ্ড তৈরি হয়। এটা একদিক থেকে বলতে গেলে মুসলিনের একটা উক্তি এখান থেকে বলে ধরে। তিনি বলেছিলেন যে ওয়ার ক্রিয়েটস ভ্যালোর অ্যান্ড কারেজ ইন দি ম্যান। মানুষের মধ্যে সাহসের জন্ম দেয়
দৃঢ় প্রতিজ্ঞার জন্ম দেয় এবং আত্মমর্যাদা বোধ গড়ে তোলার একটা ব্যাপার থাকে। ভারতের স্বাধীনতা যদি যুদ্ধের মধ্যে দিয়ে আসতো, যে সমস্ত স্বার্থত্যাগী এবং সাহসী মানুষরা স্বাধীনতা আনতেন তাদের হাতেই রাষ্ট্রীয় ক্ষমতা আসত। কিন্তু আপোষে আসার মতন ফলে হয়েছিল কি, যারা আগের দিনও ইউনিয়ন জ্যাক উড়িয়েছে, পরের দিন খদ্দরের ধুতি পরে মাথায় গান্ডি টুপি পরে তারা এসে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। কাজেই এর মধ্যে দিয়ে একটা যাকে বলা চলে যে সুবিধাবাদী শ্রেণীর জন্ম হয়েছিল এবং সেই সুবিধাবাদী শ্রেণীর জন্ম থেকেই আজকে ভারতের রাজনীতিটা এইভাবে কলুষিত হয়ে গেছে। প্রতি স্তরে দুর্নীতি, প্রতি স্তরেতেই আমাদের দেশের মেরুদণ্ডহীনতা। এই জন্যেই সুভাষকে আজকে যখন 21শে ফেব্রুয়ারি এই দিবসে স্মরণ করি, 21 অক্টোবর তখন শুধু সুভাষের ভূমিকাটা, নেতাজির ভূমিকাটা, একটা ব্যক্তি মানুষের সাহস, শৌর্য, আত্মত্যাগ, এটাই বড় হয় না। তখন আমাদের কাছে একটা সংকল্প হয় যে চাতুরি যারা করে তাদের বিরুদ্ধে যেন আমরা সজাগ হতে পারি। হ্যাঁ, চাতুরি প্রতারণার বিরুদ্ধে সজাগ হয়ে যাতে আমরা অন্বেষণ করতে পারি যে ঠিক কোন পথে আমরা যাব, সেইভাবে আমাদের প্রত্যেকের চেষ্টাটা, মানসিক গঠনটা তৈরি করতে হয়। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। কাজেই আমাদের প্রত্যেকের এই যদি চিন্তাগুলো একজনের থেকে আর একজনের সংক্রমিত হয়, হাল ছেড়ে দিয়ে না বসে সুভাষের মতো চিন্তা নিয়ে যে একদিন না একদিন এই অভিশপ্ত দুর্নীতি, এই অভিশপ্ত কলুষিত যে জীবন, অর্থনৈতিক জীবন, তার থেকে আমরা মুক্ত হতে পারি। ভারতের আজকে সব থেকে বড় সংকট হয়েছে অর্থনৈতিক বৈষম্য, এবং এই অর্থনৈতিক বৈষম্য যেটা ধনতান্ত্রিক জগতের সব জায়গাতেই বিরাট, তার মধ্যে ভারত একটা বিরাট অংশীদার। যে কিছু লোকের হাতে কোটি কোটি টাকা জমা হয়েছে আর অগণিত মানুষ ক্রমেই চলে যাচ্ছে দারিদ্র্যের সীমার নিচে। কাজে এর বিরুদ্ধে লড়াইটাই হবে প্রথম লড়াই, এইটাই হবে এখনকার স্বাধীনতার লড়াই। অর্থাৎ সামাজিক সাম্য আনতে হবে, পুঁজির সুসম্মত বন্টন করাতে হবে, তবেই মানব কল্যাণ হবে। এবং সেই জন্যে প্রত্যেকটি মানুষের এই 21শে ফেব্রুয়ারি অক্টোবর সুভাষের মধ্যে দিয়ে স্মরণ করতে হবে সেই চিন্তা যে কিভাবে দেশকে প্রকৃত মুক্ত করা যায়। আজকে বিদেশি শত্রু চলে গেছে, কিন্তু দেশি শত্রুরা কাজ করে যাচ্ছে। তাদের পোশাক দেশীয়, তাদের আচরণ দেশীয়, কিন্তু দেশের জন্য তারা কিচ্ছু করে না। কোটি কোটি মানুষকে নিরন্ন, বুভুক্ষা, বেকারির মধ্যে ঠেলে রেখে দিয়েছে। শুধু ভাষণ আর ভাষণ তার মধ্যে দিয়ে চলছে। এইটাই হোক আজকের দিনে আমাদের চিন্তা। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আশা করব মর্যাদাবান ভারতবর্ষ গড়ে উঠুক, আত্মমর্যাদা সম্পূর্ণ হোক। সেইটাই আমিও প্রার্থনা করবো। এই বৃদ্ধ বয়সে আমি আমারও কাম্যতাই প্রতি মুহূর্তে ভাবি যে আমাদের জন্য একটি মানুষ তার কেরিয়ার বলতে কিচ্ছু রাখেনি, আত্মত্যাগের এত বড় উদাহরণ ভারতবর্ষে আর কারো মানে পৃথিবীতেও কেউ মনে হয় এরকম সাহসী এবং দেশপ্রেমিক ছিলেন ছিল না, এই কথা নিঃসন্দেহে বলা। সর্বশ্রেষ্ঠ মানে। এবং সেই রকম ঋজুতা যদি আমাদের চরিত্রে আসে, সেই দৃঢ়তা, সেইটুকুই আমাদের প্রার্থনা, আর কিছু। ধন্যবাদ, অসংখ্য। ধন্যবাদ।